আমার মনে হয় অসহযোগ আন্দোলনে একটা জিনিস বাদ পড়েছে, যে সরকারি অফিস আদালতের বিদ্যুতের লাইন খুলে দিতে হবে, গ্যাসের লাইন, পানির লাইন বন্ধ করে দিতে হবে। এইটা যুক্ত করলে বেশি ভালো হতো। অসহযোগ আন্দোলনের সবগুলো কনসেপ্টই ঠিক আছে, কিন্তু এইটা মানে সত্যিকার অসহযোগিতা সরকারি অফিস আদালতগুলো অকার্যকর করা, এটা করতে হবে। এটা করতে পারলে বেশি ভালো হবে। দর্শক, আমরা এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি। এখানে আছেন বাংলাদেশের কোটা সংরক্ষণ যে অধিকার ছাত্রদের যে আন্দোলন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন যে সে আন্দোলন তুখোড় আন্দোলন ছিল। বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে সে আন্দোলনে দাবি আদায় করেছিল কোটা মুক্তির আন্দোলন, কোটা সংরক্ষণ আন্দোলন থেকে বাংলাদেশের মানুষকে, ছাত্রদেরকে বের করে নিয়ে এসে, এবং সেই দাবি কিন্তু পূরণ করা হয়েছিল। সেই একজন নেতা হচ্ছেন জনাব তারেক রহমান। তিনি গত 8 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। সকালে আসছেন বা দুপুরে আসছেন, দীর্ঘ একটা সময় 7-8 ঘন্টা করে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। তার দাবি হচ্ছে বাংলাদেশ ভোট বাঁচাও, দেশ বাঁচাও। বাংলাদেশের ভোট বাঁচানোর দাবি এবং নির্দলীয় সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের দাবি। তো এই দাবিতে তিনি অবস্থান করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন অধিকার নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন অ্যাক্টিভিস্ট হিসাবে তিনি সবসময় কাজ করে যান। তো আজকে আমরা ওনার সামনে কথা বলছি যে উনি আসলে কি কি বিষয় নিয়ে এখন আন্দোলন করছেন এবং এখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে এরকম শান্তিপূর্ণ অবস্থান মহাত্মা গান্ধীও করেছিলেন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। আমি ওনাকে অত দূর নিয়ে যেতে চাই না, তবে উনিও বাংলাদেশের জন্য এক ধরনের আশীর্বাদ। কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে বড় বিরোধী দল বিএনপি বাংলাদেশের রাজপথে থাকতে পারছে না, আন্দোলন করতে পারছে না। সরকার বিরোধী কোনো আন্দোলনে তাদেরকে রাজপথে স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে কোনো অবস্থানে বসতে দিচ্ছে না, কোনো আন্দোলন করতে দিচ্ছে না। তাদেরকে 71-এর মুক্তিযুদ্ধের মতো করে গেরিলা কায়দায় আন্দোলন করতে হচ্ছে। সেই সময়ে এইরকম সাহসিকতার সাথে রাজপথে বসে থাকা দীর্ঘ একটা সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে, এটিও বাংলাদেশের জন্য একজন সাহসী তরুণের যে দৃষ্টান্ত, সেটি হচ্ছে তারেক রহমান। তো আমরা তার সাথে কথা বলবো, তিনি আসলে কী নিয়ে আন্দোলন করছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাই যে আপনি আসলে কী নিয়ে এখন এই আন্দোলনগুলো করছেন। আমি শেখ হাসিনার প্রভাবমুক্ত একটা নির্বাচনের জন্য আন্দোলন করছি। আপনারা জানেন তার প্রভাবের কারণে আমার 2014 নির্বাচনটা নষ্ট হয়েছে, 2018 নির্বাচনটাও নষ্ট হয়েছে, এখন আবার 2024-এর নির্বাচন। আমি এটাই চাই যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হোক এবং শেখ হাসিনার প্রভাব থেকে আমাদের নির্বাচনটা বেঁচে যাক, আমাদের ভোটটা বেঁচে যাক। এবং সেই দাবিটা কয়েকদিন যাবৎ করেছি। গতকাল থেকে আমার কিছু বড় ভাই তাদের পরামর্শে, তাদের সাথে আলোচনা করে, আমি তো একা একা সব কিছু করতে পারি না, এই যে পাল্টা তত্ত্বাবধায়ক সরকার, আমার ফাহিম ভাই এখানে আছে, উনিও এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। তো পাল্টা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমি এখানে বসেছি যে আমরা এই মুহূর্তে যে বিভিন্ন আন্দোলন করছি, এই আন্দোলনগুলো শেখ হাসিনাকে চাপে ফেলে না বা দুশ্চিন্তায় ফেলে না। কেবলমাত্র একটা, আমরা এই তত্ত্বাবধায়ক সরকার যদি আলাদাভাবে গঠন করতে পারি তাহলে তাকে এটা চাপে ফেলবে। কারণ এটা জনগণ বাতিল করেনি বা গণভোটের মাধ্যমে বাতিল হয়নি, জনশুনানির মাধ্যমে বাতিল হয়নি। শেখ হাসিনা তার কলমের খোঁচা এটা বাতিল করে দিয়েছে তার প্রয়োজনে। তো কোনো একটা নেতার প্রয়োজনে যদি বাতিল করে, এটা তো আসলে বাতিল হয় না। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার একটা সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি, এটা সকল দল মিলে করেছিল, জনগণ এই চুক্তিতে অংশ নিয়েছিল, সেটা হুট করে একজন বাতিল করে দিলেই বাতিল হয় না, আসলে এটা এখনও অব্যাহত আছে। সুতরাং শেখ হাসিনার এই 7 তারিখের নির্বাচনকে চ্যালেঞ্জ করার জন্য একটা বিকল্প তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে তৈরি করতে হবে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দেবে কারা? যে জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় তারা এর সমর্থক, যে শিক্ষকরা এটা চায় তারা এটার সমর্থক, যে রাজনৈতিক বিশ্লেষকরা এটা চায় তারা এটার সমর্থক, এবং যেই সরকারি আমলা, সাবেক কর্মকর্তা, সেনা কর্মকর্তা, তারা যদি তত্ত্বাবধায়ক সরকার চায় তারাও এটার সমর্থক। আপনাকে পাশাপাশি রাখার অনুরোধ করছি। শেখ হাসিনার নির্বাচন, ভাইস ভার্সা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, কোনটাকে জনগণ গ্রহণ করবে? অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে বেশি সমর্থন দেবে। তাহলে গ্রহণযোগ্য হবে কোনটা? সরকার ব্যবস্থাপনাটাই এরকম, জনগণ যেটা গ্রহণ করে ওইটাই লিগেল। তো তত্ত্বাবধায়ক সরকারটাই মানুষ গ্রহণ করবে, ওটাই লিগ্যাল হবে, এবং শেখ হাসিনা ইললিগেল হয়ে যাবে সময়ের পরিবর্তনে। এই উদ্যোগটা নিতে হবে। এটা আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী, অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, তারা এটার জন্য জনসমর্থন গড়ে তুলতে হবে। আমি এখানে বসে আছি, কথা বলছি, কেউ গুরুত্ব দেয় না, আসে না এখানে, কারো কাছে প্রয়োজন মনে হয় না, ঠিক আছে? কিন্তু তাদেরকে অনুধাবনের চেষ্টা করছি যে আপনারা অনুধাবন করেন যে 2014 সালে 153 জনকে শেখ হাসিনা বিনা ভোটে সংসদে ঢুকিয়েছে। যে কোনো ভোট ছাড়া ঢুকাতে পারে,
তাকে ভোট বর্জন করে যদি 5% ভোট করান, তার কি কোনো লাভ বা লস হয় বলেন? সে তো এই খেলায় অভ্যস্ত। তো তাকে আপনি ভিন্ন খেলা দিতে হবে, ভিন্ন কিছু দিতে হবে, যাতে করে সে ভরকে যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিএনপির মহাসচিবকে বলেছিল যে আপনার এতই যদি তত্ত্বাবধায়ক সরকার লাগে, সারা পৃথিবীতে এর কোনো স্যাম্পল নাই, আপনি পাকিস্তান চলে যান, একমাত্র পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু আছে। অর্থাৎ আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কোনোভাবেই এখন আর অ্যাকসেপ্ট করছে না, কিন্তু তারাই একসময় আন্দোলন করেছিল। ওবায়দুল কাদের যদি বলে তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তানে চলে যেতে, তাহলে তার নেত্রীর উপরে 1995 সালে কি পাকিস্তান ভর করছিল? পাকিস্তান ভর করে ওনার মাথা নষ্ট করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আনছিল? এগুলো উল্টাপাল্টা কথা যে বলে, এগুলো ওনার উপর যে যায়, তাহলে ওনারা কি পাকিস্তানের দালাল? হ্যাঁ, 1995 সালে শেখ হাসিনা বলেছিল যে জামাতের আমিরের সিদ্ধান্ত তার সিদ্ধান্ত, জামাতের ফয়সালা তার ফয়সালা। তাহলে এই সময় কি তারা পাকিস্তান হয়ে গিয়েছিল? এগুলো যা যা বলছে, নিজেদের তাদেরকে আয়নায় তারা দেখুক, একটু তাদের নিজেদের চেহারাটা আয়নায় দেখুক, তারা কি বলছে। শেখ হাসিনা বলেছিল আজীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। তাহলে কি শেখ হাসিনা আজীবনের জন্য পাকিস্তানের অনুসারী, বা আজীবনের জন্য পাকিস্তান তার উপর ভর করেছে? এগুলো জাস্ট কথা বলে, এগুলো বুঝে না বুঝে এগুলো কথা বলে। দর্শক, আমরা যেহেতু তারেক রহমানের একটা ইস্যু ছিল, আন্দোলনের ইস্যুটা, আমরা এই ইস্যু নিয়ে কথা বললাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সংঘাত একটা হিস্ট্রিক্যাল বিষয় ইতিহাসে। ধরুন, আমরা যদি জাসদকে মেরে ফেলা, জাসদের হাজার হাজার নেতাকর্মীকে মেরে ফেলার যে ঘটনা ঘটেছে, সেটা আমরা কিন্তু দেখেছি। এবং আপনার এরপরে সেই সংঘাতকে আওয়ামী লীগ বারবার বলছে যে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে, শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করে। আসলে বাংলাদেশে যে সংঘাতের রাজনীতি, যদি আমরা অতীত যদি অ্যানালাইসিস করি, সংঘাতের রাজনীতির আসলে মূল ধারক কে সংঘাতটা বাংলাদেশের রাজনীতিতে ছড়িয়ে দিল? চেঙ্গিস খানের পরে বিশ্বব্যাপী সবচেয়ে বড় খুনি হলো না, চেঙ্গিস খান এবং হিটলারের পরে বিশ্বব্যাপী বড় যদি কোনো হত্যাকাণ্ড ঘটায় থাকে, সেটা হলো এই আওয়ামী লীগ ঘটিয়েছে। রক্ষী বাহিনী দিয়ে 30,000 মানুষ, নিজের দেশের নাগরিক, তারা অন্য দেশের নাগরিক না, মেধাবী নাগরিকদেরকে 30,000 মানুষকে হত্যা করেছে। 30,000 মানুষকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাদের বিরুদ্ধে ইনডেমনিটি আদেশ পাশ করেছে যে এই হত্যাকাণ্ড সরল মনে রক্ষী বাহিনী করেছে বলে মনে হবে। মানে খুন নাকি সরল মনে করে, চিন্তা করতে পারেন? এগুলো তারা করেছে। সুতরাং তাদের মানে আমাদের এখানে সহিংসতা মানেই হলো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকুক অথবা ভিতরে থাকুক, দুই অবস্থাতেই ভয়ঙ্কর। মানে সংঘাত ক্ষমতায় থাকলেও ভয়ঙ্কর, শেখ হাসিনা বিরোধী দলে থাকলেও ভয়ঙ্কর। দেখছেন না, এরা ওই যে সাপ ছেড়ে দিছিল, সাপ ছেড়ে দিয়ে এটা কি মানুষ নাকি বলেন? যে কর্মসূচিতে সাপ ছেড়ে দিছে মানুষকে, মানে মানুষ যেন ভয়ে সরে যায়, সেখানে 2জন মানুষ মারা গেল। তো এরা ক্ষমতায় থাকুক বিরোধী দলে থাকুক, সব জায়গায় আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের রাজনীতির বিস্ফোরা হলো এরা। মানে সংঘাতের রাজনীতি কি আসলে আওয়ামী লীগই শুরু করছে? সেটা তো একবার তো বলা যায় না। এটা বাংলাদেশের বিপ্লবীদের হত্যা করেছে আওয়ামী লীগ। জহির রায়হান একটা কথা বলেছিল, আমি কিছু বলতে চাই। দেখেন, বাংলাদেশে একটা সরকার আছে, আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু সরকার। সে একটা সংবাদপত্রে লিখেছে আমি কিছু বলতে চাই। মানে উনি কি বলতে চায়, যেটা বললে আওয়ামী লীগের সমস্যা হয়, যে কারণে আওয়ামী লীগের সরকার থাকা অবস্থায় উনি গুম হলো, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? জহির রায়হান আসলে কি বলতে চেয়েছিল ওই সময়, যেই বলার ফলে গুমর ফাঁস হয়ে যাবে, আওয়ামী লীগের গুমর ফাঁস হয়ে যাবে? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়াও চলতে পারবে না, বিএনপিকে ছাড়াও চলতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরা বারবারই বলছে যে আওয়ামী লীগ নেত্রী বা আওয়ামী লীগের রাজনীতি এখন বাঘের পিঠে চড়েছে। এখন এই বাঘের পিঠ থেকে আওয়ামী লীগকে আসলে নামানোর কোনো সুযোগ কি আছে? এগুলো ভুয়া কথা। এমনি একটা ফেক অবয়ব তৈরি করে সবার মনে আতঙ্ক তৈরি করে এগুলো করছে। যেমন শেখ হাসিনা যখন যায়, পুলিশগুলো উল্টা দিক হয়ে থাকে। আগে ছিল পুলিশ প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়াতো, পাশ দিয়ে যাইতো, এখন পুলিশগুলো পাশা দেখায় ওদিক দাঁড়ায় থাকে, আর শেখ হাসিনা চলে যায়। বুঝতে পেরেছেন যে শেখ হাসিনার চোখাচোখি তাকান যাবে না, এরকম একটা অবস্থা। এগুলো ছবি আবার ভাইরালও করে, এগুলো কৃত্রিম একটা আতঙ্ক তৈরি করে যে সে দেবতা সাদৃশ্য, এবং মানুষজনকে লাইন ধরে দাঁড়ায় থাকে রাস্তার মোড়ে মোড়ে যে শেখ হাসিনা যাচ্ছে, সব রাস্তা বন্ধ, সবাই এরকমভাবে যে না জমিদার যাচ্ছে, সবাই দেখেন এখন, ঠিক আছে? কৃত্রিম একটা। এগুলো যখন একটু কাইট হয় জনগণ, তখন আবার এগুলো প্রতিশোধও নেয়।
এগুলো আপনারা বুঝতে পারবেন যে মানে জনগণ আবার মানে তাদের ক্ষোভ দেখাবে একসময়। জনগণ সবসময় দেখায় না, তার প্রতিক্রিয়া কোনো এক সময় দেখাবে জনগণ। ভাই আপনি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, একেবারে তরুণ প্রজন্মের, আমাদের কাছাকাছি প্রজন্মের রাজনীতিবিদ, এবং নতুন যারা ইন্টারে পড়ছে, অনার্সে পড়ছে, তাদের চেয়েও বয়স খুব বেশি দূরে না আপনার, তারাও আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি ওবায়দুল কাদের যে বক্তব্য দিল, আপনি নিশ্চয়ই এই বক্তব্য শুনেছেন 17 তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা বক্তব্য ওবায়দুল কাদের দিয়েছেন। আচ্ছা, আমরা এই ওবায়দুল কাদের বক্তব্যটা নিয়ে একটু কথা বলবো। ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি বাংলাদেশে নাই হয়ে গেছে, বিএনপি নাই। উনি খুব খুশি তাতে যে বিএনপি বাংলাদেশে নাই, তাতে তার রাজনীতি করতে সুযোগ হয়। এই ধরনের এত বড় রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদকের বক্তব্য, এটি কি দায়িত্বশীল বক্তব্য? আওয়ামী লীগ যদি আরও 5 বছরও ক্ষমতা থাকে, আরও 10 বছরও ক্ষমতা থাকে, তারপরেও বিএনপি নাই হবে না। কোনো একটা দল নাই হয়ে যাওয়া এত সহজ না, এটার শিকড় অনেক গভীরে, এটা বংশ পরম্পরায় মানুষের আবেগ ধরে থাকে। এবং এটা কেন নাই হবে না, মানে আওয়ামী লীগ নিপীড়ক, এই জন্যই বিএনপি নাই হবে না। আওয়ামী লীগ নিপীড়ন করে, এই জন্যই জামাত নাই হবে না। শুধু বিএনপি না, জামাতও নাই হবে না, এত সহজ না। জামাত এখন থেকে 10 বছর আগে যা জনপ্রিয়তা ছিল তার চেয়ে এখন অনেক বেশি, বিএনপির যা ছিল আরও বেশি। কারণ মানুষ শেখ হাসিনাকে আপদ মনে করছে। ওই যে বললেন না বাঘের পিঠে চড়ে আছে, জনগণ কিন্তু এই বাঘের পিঠে চড়া নেতা চায় না। জনগণের সাথে মেশে এরকম নেতা চায়, বুঝছেন? জনগণের সাথে মেশে। জনগণ সিংহ চায় না, জনগণ গাধা চায়, গাধা। বুঝতে পেরেছেন? যেই গাধা জনগণের জন্য সেবা করবে। আমরা জনগণ বাঘকে নির্বাচিত করতে চাই না, সিংহকে নির্বাচিত করতে চাই না। আমরা জনগণের সেবা করতে পারবে এরকম একটা গাধা চাই, যেই গাধা জনগণের কথা মতো চলবে এবং জনগণের অধিকারকে কখনো লঙ্ঘন করবে না। ওবায়দুল কাদের আরেকটি কথা বলেছেন যে 1893 জন প্রার্থী আছে আওয়ামী লীগে, নির্বাচন বাংলাদেশে এখন নির্বাচন করছে, সুতরাং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। টিআইবির ইফতেখার এবং সুজনের বদিউল আলম, তাদেরকে ভুয়া হিসাবে তিনি দাবি করেছেন। টোটাল সমাবেশে বারবারই বলেছেন ইফতেখার ভুয়া, টিআইবি ভুয়া, সুজন ভুয়া, বদিউল ভুয়া। এই যে বক্তব্য, আসলে এই নির্বাচনটা কি আমরা মামুরা এরকম নির্বাচন হচ্ছে, নাকি আপনার কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে ভুয়া হলো ওবায়দুল কাদের। শেখ হাসিনা তাকে সাধারণ সম্পাদক বানাইছে, সে ভাবছে অনেক জ্ঞানী। শেখ হাসিনা তো পাগল না, বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করছে, তাদেরকেও কিন্তু সাধারণ সম্পাদক বানায়নি। তাহলে ওবায়দুল কাদের কি তাদের চেয়েও বর্ষিয়ান নেতা? ওবায়দুল কাদেরকে বানাইছে, এখন সেই জন্য সে জ্ঞানী হয়ে গেছে। শেখ হাসিনা আসলে একজন বুদ্ধি প্রতিবন্ধী খুঁজছিল, যে শেখ হাসিনার কথায় উঠবে এবং বসবে, এবং ওই যে স্মার্ট বাংলাদেশ, ভুয়া এগুলো বলবে। তার কাছ থেকে কোনোদিন জাতির মুক্তির কোনো কথা শুনেছেন? জাতির জন্য বেনিফিশিয়ারি কোনো কথা শুনেছেন? আপনি শোনেননি। তাহলে সে কীভাবে ইন্টেলিজেন্ট হয়? সে নিজেই একটা ভুয়া, সে অন্যকে ভুয়া বলে। তাকে শেখ হাসিনা বানাইছে, ভাবছে সে মাথায় অনেক মাল আছে, তার মাথায় কোনো মালই নাই। সে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন তার রাজনৈতিক জীবনে কোনোদিন কোনো মানে সঠিক কথা বলতে পারে নাই, তার কাছে এই ফর্মুলাই নাই। বাংলাদেশের জনগণের যে মুক্তির ফর্মুলা, এটা ওবায়দুল কাদের মধ্যে নাই। সে হলো একটা মানে শেখ হাসিনার কাছে একটা গাধা তুল্য একটা মানুষ, একটা বোকা, এবং যে ভালোভাবে একটা বক্তব্য দিতে পারে না, যে সাহসী বক্তব্য দিতে পারে না, এবং যে শেখ হাসিনার রাজনীতির জন্য কোনোদিন চ্যালেঞ্জ হবে না, এটা জেনে বুঝে তাকে শেখ হাসিনা সেই পদ দিয়েছে। এটা পেয়ে সে ভাবতেছে সে সবার চেয়ে সেরা। সে নিজেই ভুয়া, সে নিজেকে একটু চিন্তা করুক। ধন্যবাদ। এবার আমি যেহেতু আপনি যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সাথে বিএনপির আন্দোলনের একটি ধারা এবং লিঙ্ক আপ আছে, আমি বিএনপি সম্পর্কে কিছু প্রশ্ন আপনাকে ছোট্ট 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিএনপি যে আন্দোলন করছে, এই আন্দোলনটা কি গতিশীল আন্দোলন বলে আপনার কাছে মনে হচ্ছে কি না? যে বর্তমানে যে আন্দোলন, সেটির মধ্যে কেমন ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল, 2-4টা আন্দোলনের ঘোষণা দিচ্ছে, কিন্তু রাজপথে বিএনপিকে দেখা যাচ্ছে না। বিএনপির আন্দোলনটি কি সঠিকভাবে আছে কি না? বিএনপি সহ আমরা সবাই এই ভয়ঙ্কর পরিস্থিতির সাথে অভিজ্ঞ না। মানে এইভাবে যে 20,000 মানুষকে গ্রেপ্তার করবে, আমরা এইভাবে অভিজ্ঞ না। একটু জিয়ার সৈনিক স্লোগান দিলেই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কি করবে? লোকগুলো অসহায় হয়ে গেছে, অনেক মানুষ গ্রেপ্তার, এবং জনগণের দিক থেকেও জনগণ দায় সারা একটা ভূমিকা পালন করতেছে। জনগণের রেসপন্সিবিলিটি ছিল এই জায়গাতে, জনগণ আগায় আসা উচিত ছিল। তো তারপরেও জনগণের রেসপন্স কম সত্ত্বেও বিএনপি রেসপন্স কম করছে না, তারা সাধ্যমতো করছে। এতগুলো মানুষ গ্রেপ্তার হলে নেতৃত্ব দেবে কে? থাকতে তো হবে। অনেক শূন্যতা সৃষ্টি হয়েছে। এই জায়গা থেকে বিএনপি তাদের চেষ্টা করছে, সাধুবাদ জানাই। আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আরও চেষ্টা করেন, এবং আপনারা অনেকেই বাড়ি থেকে গ্রেপ্তার হচ্ছেন, বাড়ি থেকে গ্রেপ্তার হয়েন না, রাস্তায় আসেন, রাস্তা থেকে আমরা সবাই একসঙ্গে গ্রেপ্তার হই। এটাই সবচেয়ে মুক্তি বয়ে আনবে।
শেষ প্রশ্ন হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল আপনি জানেন যে অসহযোগের ডাক দিয়েছে। এই অসহযোগ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে যে বাংলাদেশে আমরা একটা সময় এক অসহযোগের কথা আমরা জানি, কিন্তু এই বর্তমানে যে অসহযোগের ডাক দিচ্ছে সেটির রূপরেখা আসলে কী ধরনের হবে, কী ধরনের হচ্ছে অসহযোগটি, আপনি কি মনে করেন? আপনারা দেখবেন অসহযোগ আন্দোলনে লেখা আছে যে বিদ্যুতের বিল, ইউটিলিটি এগুলো আমরা দেব না। আমার মনে হয় অসহযোগ আন্দোলনে একটা জিনিস বাদ পড়েছে, যে সরকারি অফিস আদালতের বিদ্যুতের লাইন খুলে দিতে হবে, গ্যাসের লাইন, পানি লাইন বন্ধ করে দিতে হবে। এইটা যুক্ত করলে বেশি ভালো হতো। অসহযোগ আন্দোলনের সবগুলো কনসেপ্টই ঠিক আছে, কিন্তু এইটা মানে সত্যিকার অসহযোগিতা সরকারি অফিস আদালতগুলো অকার্যকর করা, এটা করতে হবে। এটা করতে পারলে বেশি ভালো হবে। এই জন্য সরকারি অফিস আদালতের বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন এগুলো সব বন্ধ করে দিতে হবে। এটা হবে প্রকৃত অসহযোগ। এবং দরকার হলে হরতাল ডাক দিতে হবে, হাটে হাটে হরতাল হবে, সব কিছু বন্ধ থাকবে। এছাড়া তো উপায় দেখছি না। ধন্যবাদ তারেক রহমান। দেখলেন দর্শক, কি সাহসী, কি বীরের মতো, কি মানে দৃঢ়চেতা কথা বললেন তারেক রহমান। তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যেরকম একজন বলিষ্ঠ নেতা, নামের সাথে একটা মিল আছে, নামের সাথে ওনার যেরকম মিল আছে, ওনার সাহসিকতাও সেরকম। উনি বললেন যে অসহযোগে অন্তত যেসব সরকারি অফিস আছে সেগুলোর বিদ্যুতের লাইন কেটে দিতে, মানে ইউটিলিটি যে সেবাগুলো আছে সেগুলোর লাইন, গ্যাসের লাইন কেটে দিতে, এবং হাঁটে হাঁটে হরতাল ডাকতে। আসলে সার্বিক পরিস্থিতি যদি আমরা মনে করি, আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝেছি যে আমরা তরুণ প্রজন্মের নেতারা আসলে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ যে সংঘাতের রাজনীতির চর্চা করতে চাচ্ছে এবং সংঘাতের বিষ বাষ্প যেভাবে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটি থেকে আসলে মুক্তি চায় বাংলাদেশের তরুণ প্রজন্ম। এবং একটি সহনশীল রাজনীতি বাংলাদেশের সবাই পাবে, সেই প্রত্যাশাই আসলে তারেক রহমানের এই অবস্থান। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষের এই দাবি, তারেক রহমানের দাবি, এবং তারেক রহমানের এই দাবি আওয়ামী লীগের কানে ঢুকবে। আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক সহ গোয়ার তুমি ভুলে বাংলাদেশের ছোট্ট একটি রাষ্ট্র, এই ভাইয়ে ভাইয়ে রাজনীতিতে সংঘাত না করে সবাই মিলে একটি দেশ গড়ার কাজ করি, সবাই মিলে সুন্দর একটি রাজনীতি করি। সেটি হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা, সেটি তারেক রহমানের প্রত্যাশা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দর্শক, আপনারাও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।